তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, লর্ড স্যাং, যে আসলে ডাইলি ডাইনেস্টির লর্ড, সে সুন জিনশিনের সঙ্গে দেখা করতে এসেছিল। সে সুন জিনশিনকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সাথে সাথে আমরা এটাও জানতে পারি যে সিটির এনশিয়েন্ট ড্র্যাগন আর কেউ নয়, বরং জিগো ই ছিল, যে ছোটবেলাতেই চেনপিংয়ের সব পাওয়ার্স অ্যাবজর্ভ করে নিয়েছিল, কিন্তু তার এই ব্যাপারে একটুও অনুতাপ ছিল না। আর ঠিক সেই কারণেই সেন্ট জিশান তাকে ভয়ঙ্কর পানিশমেন্ট দিয়েছিল, যার ফলে জিগো ই সঙ্গে সঙ্গেই লাইনে চলে আসে। এবার সামনে ওপেনিং সিনে আমরা স্মল টাউনের রিভারের দৃশ্য দেখি, যেখানে চেনপিং রঙিন স্টোনস কালেক্ট করছিল, আর ঠিক তখনই তার বন্ধু সিয়ান সেখানে চলে আসে। সে তো সরাসরি চেনপিংকে লাথি মারতে এসেছিল, কিন্তু চেনপিংকে লাথি মারার আগেই সে নিজেই সেই রিভারে পড়ে যায়। এরপর সে বলতে থাকে, আরে ওয়াও চেনপিং, তুমি তো ভীষণ টাফ বেরোলে ভাই, আজ আমি খুবই বেশি খুশি। আজ থেকে আমরা দুজনেই মাস্টার ওয়ানের ডিসাইপল হয়ে গেছি। কয়েকদিনের মধ্যেই আমরা কাই মাউন্টে গিয়ে তার জন্য দুর্দান্ত ওয়েপেন বানাবো। চেনপিং বলল, হ্যাঁ ভাই, সেটা নিয়ে আমিও খুব এক্সাইটেড। তখন সিয়ান তাকে বলতে শুরু করল, আসলে আমি খুব বেশি খুশিও নই, কারণ মাস্টার ওয়ান আমার সামনে একটা শর্ত রেখেছেন। তিনি আমাকে এই ব্রিজ পার হতে একদম মানা করে দিয়েছেন। তিনি বলেছিলেন যদি আমি ব্রিজের ওপারে যাই তাহলে উনি আমার পা ভেঙে দেবেন। আর ভাই, তুই তো ভালো করেই জানিস, কেউ যদি আমাকে কোনো কিছু করতে মানা করে তাহলে আমি ইচ্ছে করেই সেটাই করি, কিন্তু এবার তো আমার পায়ের প্রশ্ন, না হলে আমি অনেক আগেই ব্রিজ পার করে ফেলতাম। ঠিক তখনই শিয়ান হঠাৎ করে চেনপিংকে নিয়ে পাশের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে, কারণ সেই ব্রিজের কাছে ইতিমধ্যেই সং জিনশিন আর লর্ড জ্যাং এসে পৌঁছেছিল। তারা দেখে যে সং জিনশিন বারবার সেই ব্রিজের সামনে মাথা নিচু করছে। এটা দেখে শিয়ানের ভীষণ হাসি পাচ্ছিল। সে ধীরে ধীরে বলতে লাগলো, চেনপিং, এ তো আমার ছেলে, দেখতো নিজের বাবাকে কেমন সম্মান দিচ্ছে। তখন চেনপিং তাড়াতাড়ি বলল, ভাই, প্রথমত তুই নিজের মজা বন্ধ কর। সং জিনশিনের সঙ্গে যে লর্ড এসেছে সে খুবই বিপজ্জনক, তারা আমাদের দেখে ফেলার আগে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তখন শিয়ান বলল, ভাই, বুঝি না তুই এত ভীতু কেন, কিন্তু চেনপিং কোনোভাবে তাকে বুঝিয়ে ফেলে, আর এরপর তারা ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে লর্ড সং জিনশিনকে বলছিলেন, এই টাউনে প্রায় 3000 বছর ধরে কখনো ফ্লাড আসেনি। রিভারে যতই পানি বাড়ুক না কেন, এখানে কখনো বন্যা আসে না। এই ব্রিজের নিচে একটি এনশিয়েন্ট সোর্ড ঝুলছে। রিভারের পানি যতই বেড়ে যাক না কেন, সেটা কখনো সেই সোর্ডের টিপ ছুঁতে পড়ে না। আসলে এই সোর্ড অত্যন্ত ইউনিক। এমনও বলা হয় মহান সেইন্টস এই সোর্ড ব্যবহার করেই ড্র্যাগন এনার্জিকে ভেতরে সাপ্রেস করে রেখেছিলেন। শুধু তাই নয়, এই সোর্ড গত 3000 বছর ধরে ড্র্যাগনের চি পাওয়ারকে প্রোটেক্ট করে আসছে, যাতে সেটা ধীরে ধীরে ভ্যানিজ হয়ে যায়। এই কারণেই স্মল টাউন এত বেশি পপুলার। গত 3000 বছর ধরে এই ড্র্যাগন পাওয়ার এখানকার মানুষদের নারিশমেন্ট প্রোভাইড করেছে, যার ফলে এখানে অগণিত অপরচুনিটি তৈরি হতে থেকেছে। সং জিনশিন খুব মনোযোগ দিয়ে তার সব কথা শুনছিল। তারপর সে বলল, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। শেষ ট্রু ড্র্যাগন কি সত্যিই মারা গিয়েছিল? সত্যি বলতে 3000 বছর আগের সেই গল্পে আমার একটুও বিশ্বাস নেই। তখন লর্ড জ্যাং তাকে বলতে শুরু করলেন, প্রায় 3000 বছর আগে ড্র্যাগন স্লেইং ব্যাটল হয়েছিল। সেই যুদ্ধে অসংখ্য কাল্টিভেটার্স মারা গিয়েছিল। মৃতদের মধ্যে 3টি সেইন্টস এবং প্রায় 100 সেক্ট মাস্টার্সও ছিল। কিন্তু এত শক্তিশালী মানুষ একসাথে হয়েও সেই ড্র্যাগনের কিছুই করতে পারেনি, আর শেষ পর্যন্ত এই কাজটা শুধু একজন মহান ইমমর্টালই করতে পেরেছিল। তখন সং জিনশিন বলল, হাজার হাজার বছর আগে সেই কাল্টিভেটার্সদের আসল উদ্দেশ্য কি ছিল সেটা আমরা জানি না, কিন্তু একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তারা ট্রু ড্র্যাগন অসাধারণ ছিল, আর যদি সে সত্যি এত পাওয়ারফুল হয়ে থাকে তাহলে তাকে মারা ততটাই কঠিন। আমার মনে হয় না সেই ড্র্যাগন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তখন লর্ড জ্যাং বললেন, না, এখানে তুমি ভুল বলছো। দেখা যায় তোমার কথার অর্ধেকটাই সত্যি। সেই ড্র্যাগন 3000 বছর আগেই মারা গিয়েছিল, কিন্তু তার চি এখনও এই দুনিয়ায় এক্সিস্ট করে। আমি খুব ভালো করেই জানি তার অওরা কোনে মানুষের রূপ ধারণ করেছে, আর সেটাই টাউনেরই কোনো একজনের মধ্যে রয়েছে। এসব কথা শুনে সং জিনশিন বলতে লাগল, ড্র্যাগনের বোন থেকেই ড্র্যাগন পার্ল তৈরি হয়, আর সেই ড্র্যাগন পার্ল হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর ঠিক এমনই একটা ড্র্যাগন পার্ল আমি জিগো ইয়ের কাছে দেখেছিলাম। তার মানে জিগো ই সেই ড্র্যাগন। তখন লর্ড জাং বললেন, এই ব্যাপারটা সিক্রেট, তুমি এভাবে যাকে তাকে এটা বলতে পারো না। আর হ্যাঁ, এখানে আসার আমার একটা আলাদা উদ্দেশ্য আছে। আমি ডালি ডাইনেস্টির প্রিন্স, আর আমি এখানকার ওয়াটার আর ট্রেজারের ওপর দখল নিতে চাই, কারণ এখানকার পানিতে যে কোনো ইলনেস কিওর করার পাওয়ার্স রয়েছে। তাই আপাতত আমি তোমাকে নিজের সঙ্গে নিয়ে যাব না, কিন্তু পরে যখন তুমি ডালি ডাইনেস্টিতে আসবে তখন তোমাকে খুব সাবধানে থাকতে হবে। ভুল করেও তুমি এখানকার কথাগুলো সেখানে ডিসকাস করতে পারবে না, আর বিশেষ করে
তোমাকে একজনের থেকে সাবধানে থাকতে হবে। তার নাম ইম্পিরিয়াল মাস্টার শিহু। আমাদের ডালি ডাইনেস্টি মাত্র 50 বছরের মধ্যেই 140 কাউন্টিজ আর 1500 সিটিজ পর্যন্ত ছড়িয়ে পড়েছে, আর এর অর্ধেক ক্রেডিট যায় মাস্টার শিহুকে। লোকটা ভীষণ বিপজ্জনক। এটা শুনে সং জিনশিন তাকে জিজ্ঞেস করল, তাহলে বাকি অর্ধেক ক্রেডিট কাকে যায়? তখন লর্ড জাং হেসে বললেন, হ্যাঁ বাচ্চা, তুমি ঠিকই ধরেছ, সেই লোকটা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এবার পরের সিনে আমরা একটা স্মোক দেখি, যেটা একটা প্যালেসের ভেতরে ঢুকে যায়। সেখানে পৌঁছতেই সেই স্মোকের ভেতর থেকে একজন বেরিয়ে আসে। আসলে সে ইম্পিরিয়াল মাস্টার শিহুকে লেপোর্ট দিতে এসেছিল। সে বলল, লর্ড সাং ইতিমধ্যেই সং জিনশিনের সঙ্গে দেখা করতে চলে গেছেন, আর তিনি 3 টিচিংয়ের লোকদের সাথেও ডিল করে ফেলেছেন। আমার মনে হয় সেই 3 জন খুব তাড়াতাড়ি স্মল টাউন থেকে সাপ্রেসিং অবজেক্ট নিয়ে নেবে। যদি এমনটা হয় তাহলে হেভেন কোল্যাপস হয়ে যাবে। ইম্পিরিয়াল মাস্টার শিহু চুপচাপ সব শুনছিলেন। এরপর তিনি সেই লোকটাকে চলে যেতে বললেন। তিনি বলতে লাগলেন, যেই ট্র্যাডিশনের বিরুদ্ধে যাবে তার ধ্বংস নিশ্চিত। এরপর আমাদের মাস্টার ফ্যাং রুয়ান আর তার মেয়ে শুইকে দেখানো হয়। মাস্টার ফ্যাং শুইকে বলছিলেন, চেনপিং খুব ভালো ছেলে, কিন্তু তার মধ্যে কোনো কোয়ালিটি নেই। আমি যদি তাকে নিজের ডিসাইপল বানিয়েও নিই, তবুও সে সবার পিছনেই থাকবে। আমার মনে হয় চেনপিংয়ের চেয়ে তার বন্ধু শিয়ান অনেক ভালো। আমি যদি চেনপিংকে নিজের ডিসাইপল বানাইও, তাহলে আমার সব টিচিং তার ওপর নষ্ট হয়ে যাবে। শুই খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। ঠিক তখনই মাস্টার ফ্যাং যখন সেই মাছ খেতে যাচ্ছিলেন, শুই তার হাত থেকে ফিশ কেড়ে নিল। রেগে গিয়ে সে বলল, যদি চেনপিং সাধারণ একটা ছেলেও হয়ে থাকে তাতে কি হয়েছে? এতে তো বেচারার কোনো দোষ নেই। আপনি যদি তাকে নিজের ডিসাইপল না বানাতে চান সেটা আলাদা কথা, কিন্তু তার মাছও খাবেন না। এটা শুনে মাস্টার ফ্যাং পুরো অবাক হয়ে গেলেন। তিনি শুইয়ের কাছে গিয়ে বললেন, বলো তো আমার মেয়ে, তুমি কি চেনপিংয়ের সঙ্গে একা দেখা করেছিলে? শুই বলল, হ্যাঁ, গত রাতেই তো দেখা হয়েছিল। এইসব মাছ তো সেই আমাদের দিয়েছে। এটা শুনে মাস্টার ফ্যাং সঙ্গে সঙ্গে বললেন, বলো তো তুমি রাতে চেনপিংয়ের সঙ্গে কেন দেখা করেছিলে? তোমরা আর কি কি করেছ? এমন অভিযোগ শুনে শুইও রেগে গেল। সে বলল, ফাদার, আপনি আমার সঙ্গে এমনভাবে কথা বলতে পারেন না। আমি এমন কিছুই করিনি যাতে আপনি আমার ওপর রাগ করবেন। তখন মাস্টার ফ্যাং তাকে বুঝিয়ে বলতে লাগলেন, শুই, সেই চেনপিং কারো টার্গেট। যদি তুমি তার সঙ্গে ইনভলভ হয়ে যাও তাহলে তোমার ওপরও বিপদ আসবে। তাই চেনপিং থেকে একটু দূরে থাকো। যদি আবার তুমি চেনপিংয়ের কাছে যাও তাহলে আমি তোমার পা ভেঙে দেব। কিন্তু শুই তো রাগের মাথায় আরও বেশি মাছ খেতে লাগল। তখন মাস্টার ফ্যাং বললেন, ঠিক আছে, এবার একটু মাছ আমাকেও দাও। কিন্তু শুই তার একটা কথাও শুনল না। তাই মাস্টার ফ্যাং বলতে লাগলেন, ঠিক আছে, আরও খাও। যখন মোটা হয়ে যাবে তখন দেখি কে তোমাকে বিয়ে করে। এটা শুনে শুই জোরে জোরে কাঁদতে শুরু করে। বেচারা মাস্টার ফ্যাং এখন আর কী বা করবে, তাই সে আবার তাকে শান্ত করতে চলে যায়। এদিকে অন্যদিকে আমরা চেনপিংকে দেখি যে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু দরজা খুলতেই একটা পাঞ্চ দিয়ে তাকে স্বাগত জানানো হলো। আসলে নিং ইয়াও একটা বক্সিং টেকনিকের প্র্যাকটিস করছিল, আর অ্যাক্সিডেন্টলি সে চেনপিংকেই মেরে বসে। এরপর সে চেনপিংয়ের কাছে গিয়ে বলতে লাগলো, এই বই তো অসাধারণ। আমার মনে হয় তোমার এই বক্সিং টেকনিক শেখা উচিত। এতে তোমার বডি আরও স্ট্রং হয়ে যাবে। চেনপিং সেই বুক নিয়ে কিছু বলতে চাইছিল না, কিন্তু নিং তো নিজের মজায় মগ্ন। সে বলল, ঠিক আছে, পরে আমাকে থ্যাংক ইউ বলে দিও, আগে এগুলো প্র্যাকটিস করো। কিন্তু শেষ পর্যন্ত চেনপিং বলল, এই বুক আসলে জিসানের ছিল। এই বুকের উপর শুধু তারই অধিকার আছে। তাই আমার মনে হয় আমাদের এই বুক পড়া উচিত নয়। কিন্তু তুমি যেহেতু ইতিমধ্যেই এটা পড়ে ফেলেছ, তাই আমি চাই তুমি এতে লেখা টেকনিক আর কাউকে শেখাবে না। এটা শুনে নিং ইয়াও রাগে সেই ম্যানুয়াল তার হাতে ফিরিয়ে দিল। তারপর চেনপিংয়ের মুখের ওপরই দরজা বন্ধ করে দিল। বেচারা চেনপিংকে তো নিজের বাড়ি থেকেই বের করে দেওয়া হলো। অন্যদিকে আমরা আর একজন লোককে দেখি যে স্মল টাউনের ওপর নজর রাখছিল। সে দেখতে পেল একটা মাঙ্ক এনশিয়েন্ট ককের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেখানে আরও 2 জন লোকও ছিল। আসলে এই 3 জনই এখানে এসেছে সেই সাপ্রেসিং অবজেক্ট দখল করতে। আর অন্যদিকে আমরা জিগুনা মাস্টার সং জিনসানের সেবা করতে ব্যস্ত ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার নজর আকাশের দিকে যায়। সে দেখতে পায় সেখানে অদ্ভুত কিছু ক্র্যাক পড়ছে। আর এখন আমরা সেই গার্ডকে দেখি যে সেন্ট জিসানের জন্য কাজ করে।
সে সঙ্গে সঙ্গেই নিজের হোয়াইট টাইগারকে সামান করে নেয়, যাতে সেই 3 জন মানুষের ওপর নজর রাখতে পারে। তার হোয়াইট টাইগার ভীষণ দ্রুত গতিতে ঠিক তাদের দিকে ছুটে যাচ্ছিল। এদিকে আমরা সেই মাঙ্ককে দেখি যে নিজের পাওয়ার্স অ্যাক্টিভেট করতে করতে এনশিয়েন্ট ওয়েল থেকে কিছু একটা বের করে আনে। আসলে এই অবজেক্টটাকে বলা হয় লেন টাওয়ার, আর এটা স্মল টাউনের ড্র্যাগন এনার্জিকে সাপ্রেস করে রাখার কাজ করত। কিন্তু এখন সেই মাঙ্ক টাওয়ারটাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। অন্যদিকে আমরা শকিংকে দেখি যে নিজের সঙ্গী গাউনকে বলছিল, আজকে আমাদের 3 টিচিং স্যাক্ট এখানকার সাপ্রেসিং অবজেক্টটা পেয়ে যাবে। যদিও এর জন্য 3 টিচিং স্যাক্ট আগে থেকেই ডালি ডাইনাস্টির কাছ থেকে পারমিশন নিয়েছিল, কিন্তু তবুও আমরা সেন্ট জিসানকে এভাবে ইগনোর করতে পারি না। আমার মনে হয় আমাদের ওনাকে এই ব্যাপারে জানানো উচিত। তখন গাউন বলে, হ্যাঁ, আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি অ্যাগ্রি করছি। না হলে উনি আমাদের সাপ্রেসিং অবজেক্ট নিতে নিষেধ করে দেবেন, আর একই সঙ্গে আমরা আমাদের অ্যানসেস্টারের আদেশও অমান্য করতে পারি না। দেখুন, আজ নকলি পাল কেভ হেভেনের ডিস্ট্রাকশন তো নিশ্চিত, তাই আমরা সেই সাপ্রেসিং অবজেক্টগুলোকে এখানে ডেস্ট্রয় হতে দিতে পারি না। না চাইতেও শকিংকে তার কথা মানতে হয়। সে সঙ্গে সঙ্গেই নিজের পাওয়ার্স অ্যাক্টিভেট করে দেয়। সেখানে এক গ্লোয়িং শিল্ডের মতো কিছু তৈরি হয়েছিল, যেন সেটা আকাশেরই কোনো মানচিত্র। আর ঠিক সেখান থেকেই শকিং একটা সাপ্রেসিং অবজেক্ট বের করে আনে, যার নাম ছিল ওয়াংশি। এদিকে জিগোই বুঝতে পেরেছিল যে এখন পাল কেভ হেভেন ধ্বংস হয়ে যাবে, আর এতে তার ভীষণ রাগ হচ্ছিল। সে এনশিয়েন্ট ট্রিয়ের দিকে তাকিয়ে বলতে শুরু করল, তোমরা অ্যানসেস্টার সবসময় সত্যের পথে চলার কথা বলো, অথচ তোমরা সবাই কাপুরুষ। কিছু আউটসাইডার এসে এখানকার সাপ্রেসিং অবজেক্ট ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আর তোমরা কি করেছ? শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছ। 3000 বছর ধরে তোমরা আমার এনার্জি ব্যবহার করে কত অপরচুনিটি পেয়েছ তার হিসেব নেই, আর বদলে আমাকে বন্দি করে রেখেছ। হাজার হাজার বছর আমি চুপ ছিলাম, তোমাদের প্রতিটা টর্চার সহ্য করেছি, কিন্তু এবার যথেষ্ট হয়েছে। এত বছর তোমরা আমার ব্যবহার করেছ, এখন আমি তার দাম চাই, সুদ সহ, তবেই আমাদের হিসেব সমান হবে। সেই গাছের ওপর থাকা এক অ্যানসেস্টারকে সে বলল, এই ব্যাগে কিছু লোকাস লিফ ভরতেই হবে, এগুলো ব্যবহার করেই আমি নিজের এনার্জি রিস্টোর করব। কিন্তু এনশিয়েন্ট ট্রি তাকে কোনো উত্তর দিল না। এটা দেখে জিগোই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বলছিল, তোমরা আমার দয়ার সুযোগ নিচ্ছ। এরপর সে নিজের হাতে থাকা বইটা পড়ে বলতে লাগল, এই গাছের মধ্যে লু ফ্যামিলি, লি জাওসং আর ওয়ানজু ফ্যামিলির অ্যানসেস্টাররা আছে। আমি চাই তোমরা সবাই আমার এই ব্যাগটা লোকাস্ট লিফ দিয়ে ভরে দাও। যদি আমার কথা না মানো, তাহলে আমি এখনই গিয়ে ডালি ডাইনাস্টি ধ্বংস করে দেব। সেখান থেকে কিছুটা দূরে আমরা সেন্ট জিসানকে দেখি, যিনি জিগোইয়ের প্রতিটা কথা মন দিয়ে শুনছিলেন, অথচ বেচারি জিগোই বুঝতেই পারেনি এটা। সে তো শুধু অ্যানসেস্টারদের হুমকি দিয়ে যাচ্ছিল। সে বলছিল, আমি যদি এখানে না থাকতাম তাহলে তোমাদের স্মল টাউন অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এত বছর আমি তোমাদের অপরচুনিটি দিয়েছি, এখন বদলে আমার লোকাস্ট লিফ চাই। তার কথায় রাজি হয়ে কিছু অ্যানসেস্টার তাদের লোকাস্ট লিফ ব্যাগে ফেলে দিল, কিন্তু এখনও কিছু অ্যানসেস্টার বাকি ছিল, তাই জিগুই তাদের কনভিন্স করতে লাগল। সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর এখানকার বোকা সেন্ট সেটা গিয়েও বাঁচাতে পারবে না। সেই সেন্ট শুধু মানুষকে ভালো পথ দেখায়, কিন্তু সেই দিন বেশি দূরে নয় যখন হেভেন অ্যান্ড আর্থ একসাথে তোমাদের পানিশ করবে। জিগয়ের প্রতিটা কথা সেন্ট জিসানের হৃদয়ে গিয়ে লাগছিল, কিন্তু কোথাও না কোথাও জিগয়ের কথার মধ্যে সত্যি ছিল। তিনি সেখান থেকে চলে যেতে যেতে জিগয়কে বললেন, এই টাউন ছেড়ে যাওয়ার পর নিজের খেয়াল রেখো। সেই কণ্ঠ শুনেই জিগয় পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তবুও সে বুঝে গিয়েছিল এই কণ্ঠ সেন্ট জিসানেরই। আর তখনই সে দেখে অ্যানসেস্টাররা তার ব্যাগ পাতা দিয়ে ভরে দিয়েছে। এটা দেখে জিগয় খুশি হয়ে যায়, কারণ সেই লোকাস্ট লিভসের মধ্যে প্রচুর পাওয়ার ছিল, যেগুলো খাওয়ার পর জিগয় আরও পাওয়ারফুল হয়ে উঠবে। এদিকে চ্যানপিং দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে ঠিক নক করতে যাবে, এমন সময় নিং জাও দরজা খুলে দেয়। সে বলল, চ্যানপিং, ভেবে চিনতে মুখ খোলো, কারণ তোমার কাছে ক্ষমা চাওয়ার শুধু একটা সুযোগ আছে। কিন্তু বেচারা চ্যানপিং কিছুই বলতে পারছিল না। এটা দেখে নিং আবার রাগে দরজা বন্ধ করতে যাচ্ছিল। তখন চ্যানপিং বলল, একবার দাঁড়াও তো, দেখো আমি এই ম্যানুয়ালটা প্র্যাকটিস করতে চাই, কিন্তু আমি পড়তে লিখতে জানি না, তুমি কি আমাকে সাহায্য করবে? এটা শুনে নিং জাও সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কারণ সে চাইছিল চ্যানপিং যত দ্রুত সম্ভব কাল্টিভেশন শুরু করুক, যাতে ভবিষ্যতে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে।
কিন্তু সে এখনও চেনপিংয়ের ওপর রাগ করছিল। সে বলল, দেখো চেনপিং, তোমার মতো 100 জনকে আমি এক হাতেই সামলাতে পারি, তারপরও তোমার মনে হলো আমি তোমার এই বাজে ম্যানুয়াল থেকে টেকনিক চুরি করব? আসলে যদি দেখা যায় তো এই ম্যানুয়ালের থেকে অনেক ভালো ভালো টেকনিক আমার কাছে আছে। এদিকে চেনপিংও নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই সে নিং ইয়াওয়ের সামনে আর একটাও কথা বলছিল না। কিন্তু নিং তো নিজের ভাবনাতেই হারিয়ে গিয়েছিল। এক ঘুষিতে 100 চেনপিংকে হারানো, আরে বাহ, এটা তো দারুণ একটা সেইং হয়ে গেল। এরপর সে চেনপিংকে বলতে লাগলো, ভবিষ্যতে যদি আমার কারোর সঙ্গে ফাইট হয় আর আমি যদি সেই লড়াই জিতে যাই, তাহলে আমি তাদের সামনে ডায়লগ মারব। আমি বলবো, তোমাদের মধ্যে তো মাত্র 3000 চেনপিংয়ের সমান পাওয়ার আছে, তারপরেও তোমরা আমার সঙ্গে ফাইট করার সাহস দেখালে। আর ধরো যদি আমার লড়াই কোনো ডেঞ্জারাস বিস্টের সঙ্গে হয়, তাহলে আমি নিজেকেই বলবো এই বিস্টের মধ্যে প্রায় 30,000 চেনপিংয়ের পাওয়ার আছে। তার মানে আমি এই বিস্টের মোকাবিলা করতে পারবো না, তাই চলো এখান থেকে পালাও। চেনপিং তাকে এত খুশি হতে দেখে নিজেও খুশি হয়ে যাচ্ছিল। এরপর নিং ইয়াও তাকে সেই ম্যানুয়ালের ব্যাপারে বলতে শুরু করলো। এটা হচ্ছে মাউন্টেন শেকিং ম্যানুয়াল। যদি তুমি এটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার মধ্যে মাউন্টেনকে মুভ করার শক্তি চলে আসবে। শুধু তাই না, তুমি পানির ভেতরেও অনেক দীর্ঘ সময় থাকতে পারবে। এরপর নিং ইয়াও তাকে সেই ম্যানুয়াল পড়ে শোনাতে শুরু করল। সাপটাও তার দিকেই ঝুঁকেছিল, আর এটা দেখে নিং ইয়াওয়ের সাপ অ্যালার্ট হয়ে যায়। এই সাপের কাজই ছিল কাবাব মে হাড্ডি হওয়া, আর সেটা সে খুব ভালোভাবেই পালন করছিল। এখন নিং ইয়াও তাকে একটা টেকনিকের ব্যাপারে বলতে শুরু করল, যেটা বৃষ্টির মতো এনিমির ওপর আঘাত হানতে পারে। এটা শুনে চেনপিং ভীষণ ইমপ্রেস হয়ে যায়। সে বলল, প্লিজ আমাকে এই টেকনিকটা শিখিয়ে দাও। এটা শুনেই নিং বুঝে গেল যে এই লোকটার কাল্টিভেশন সম্পর্কে কোনো ধারণা নেই। তাই সে চেনপিংকে বুঝিয়ে বলতে লাগল, এই পৃথিবীতে মার্শাল আর্টসকে 9টা লেভেলে ডিভাইড করা হয়েছে। যদিও কিছু মানুষের মতে এখানে 9টা না, বরং 10টা লেভেল আছে, কিন্তু আজ পর্যন্ত কেউই সেই 10th লেভেলে পৌঁছতে পারেনি। এরপর সে মার্শাল আর্টসের 9টা লেভেল সম্পর্কে চেনপিংকে বলতে শুরু করল। সবচেয়ে প্রথম স্টেজের নাম হচ্ছে বডি ট্রেনিং, তারপর আসে কি ট্রেনিং, আর একদম শেষে থাকে স্পিরিট ট্রেনিং। প্রতিটা স্টেজের ভেতরে আবার 3টে করে লেভেল আছে, তাই সব মিলিয়ে মোট 9টা লেভেল। সবগুলো লেভেল বুঝিয়ে দেওয়ার পর মিং ইয়াও ইলিউশন থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা সেন্ট জিশানকে দেখি, যিনি একটা সিলের ওপর কিছু কার্ভ করছিলেন। তখনই একজন লোক তার সঙ্গে দেখা করতে আসে। সে বলল, সিনিয়র, 3 টিচিং সেক্টর লোকেরা আমাদের টাউনে এসেছিল, আর তারা ল্যান্ড টাওয়ার, ওয়ানশান আর স্মল সোল টুম নিয়ে গেছে। কিন্তু জিশানের কোনো উত্তর দিলেন না। এতে সেই লোকটা কিছুটা চিন্তিত হয়ে পড়ল। তাই সে অবাক হয়ে জিজ্ঞেস করল, সিনিয়র, আপনি কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না? তখন সেন্ট জিশান উত্তর দিতে লাগলেন, আমাকে একটু সময় দরকার এটা ভাবার জন্য যে সত্যের পথে চলতে চলতে নিজেকে শেষ করে দেওয়া উচিত, নাকি জাস্টিসের জন্য নিজের জীবনের পরোয়া না করা উচিত। এই সব কিছু চেনপিং এখনও বুঝতে পারবে না, আর কাল্টিভেশন ছাড়া আমি তার কাছ থেকেও কোনো আশা করতে পারি না। প্রথমে আমাকে চেনপিংয়ের মাইন্ড স্টেবল করতে হবে, তবেই সে ভবিষ্যতে কোনো দায়িত্ব নিতে পারবে। এরপর তিনি নিজের পাওয়ার্স অ্যাক্টিভেট করে চেনপিংয়ের দিকে তাকালেন, যে নিং ইয়াওয়ের সামনে প্র্যাকটিস করছিল। কিন্তু বেচারা পাঞ্চ প্র্যাকটিস করতে করতেই মাটিতে পড়ে যায়। এটা দেখে নিং তার উপর রেগে যেতে লাগল। এই নাও তোমার প্র্যাকটিস মেথড, একদম বাজে। এই মেথড নিয়ে 9ম লেভেল তো দূরের কথা, তুমি প্রথম লেভেলেও পৌঁছাতে পারবে না। তখন চেনপিং কোনোভাবে উঠে দাঁড়ালো। সে বলল, নিং, তুমি একদম চিন্তা করো না। আসলে সেন্ট জিশান আমাকে বলেছিলেন, যদি কোনো বইয়ের মানে তোমার বুঝতে না আসে, তাহলে সেটা বারবার পড়তে থাকো, কারণ একদিন না একদিন তুমি তার পুরো অর্থ বুঝে যাবে। আমার মনে হয় মার্শাল আর্টস প্র্যাকটিসও ঠিক একই রকম। যদি আমি 100বারও একটা পাঞ্চ শিখতে না পারি, তাহলে আমি সেটা বারবার রিপিট করব। সেটা 1000 বার হোক কিংবা লাখ বার, তবুও আমি থামব না। সেন্ট জিশান তো চেনপিংয়ের অ্যাটিটিউড দেখে ভীষণ খুশি হয়ে গেলেন। তিনি খুশি ছিলেন যে চেনপিং অবশেষে কাল্টিভেশন শুরু করেছে। আর এখন আমাদের টাউনের রিভারের দৃশ্য দেখানো হয়, যার পানি নিজে থেকেই গায়েব হয়ে যাচ্ছিল। ঠিক একই অবস্থা এনশিয়েন্ট ওয়েলেরও ছিল। সেখানকার সব পানিও হঠাৎ শুকিয়ে গিয়েছিল। কিন্তু এর পেছনে দালি ডাইনেস্টি আছে নাকি অন্য কেউ, সেটা এখনও আমাদের কিছুই জানানো হয়নি। অন্যদিকে আমরা সেন্ট জিশানকে দেখি, যিনি পুরো রাত জেগে চেনপিংয়ের জন্য একটি জেড সিল তৈরি করেছেন। তিনি বললেন, 1000 বছরের অন্ধকার দূর করার জন্য আলোর শুধু একটা রশ্মি যথেষ্ট। সেন্ট জিশানের দৃষ্টিতে চেনপিংই ছিল সেই আলো। আর ঠিক এখানেই এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।